নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি। আজকে খুব জরুরি কাজ নিয়ে একেবারে নাকের ওপর দিয়ে আমাদের জল বইছে, বলা যায় মাথার ওপর দিয়ে জল বইছে, সেরকম একটা অবস্থায় আমরা যাচ্ছি অনেকগুলো জায়গায়। যেদিনকার ভিডিও আপনারা দেখছেন সেদিন ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, কিন্তু কিছু কিছু সরকারি অফিস যে বন্ধ, সেটা আমাদের এত তালেগোলে মাথাতে ছিল না। আসলে আমরা এই ছুটিটা তো এর আগে কখনো পাইনি, ঠিক অভ্যাসে পরিণত হয়নি। প্রথমে যাচ্ছিলাম আমরা ব্যাংকে, এবং যথারীতি এই ধরনের খুব টেনশনের কাজ যখন থাকে তখন আমার ওর দুজনেরই মাথায় থাকে প্রবল চিন্তা, যার ফলে আমরা খুব মেজাজ করি একে অপরের উপর, মানে প্রচণ্ড খ্যাচ করি। অনেকেই আছেন যে আমাকে বলেন যে তোমাকে দেখে বোঝাই যায় না যে তোমার বিয়ে হয়েছে, তুমি শাখা পড়ো না, সিঁদুর পড়ো না। আমি যখন আমার হাজব্যান্ডের সাথে থাকি আমরা দুজনে এত খ্যাচ করি যে আলাদা করে বলে দিতে হয় না যে আমরা স্বামী স্ত্রী। যাই হোক, এখন আপাতত কোর্ট মোড়ে এসেছি। কোর্ট মোড়ে এখানে এসে আমার এই যে এখন কি বলে নার্সারি, এটা খুব ভালো লাগে দেখতে, কারণ এটাই একমাত্র অন্তত আমার দেখা যারা কিনা পদ্মর এভাবে করে গামলা করে করে বিক্রি করে। তবে দামটা খুব বেশি নেয়, ঠিক কথা, কিন্তু লোকে তাও কেনে, কারণ এরকমভাবে নার্সারিতে শিলিগুড়িতে খুব একটা সচরাচর দেখা যায়নি, যদিও আমি জানি না মাটিকালার দিকে বিক্রি করে কিনা। তো এখন গিয়ে ব্যাংকে গিয়ে দেখছি বন্ধ। আর আমার বরের হাতে অত বড় একটা ছাতা দেখে ঘাবড়ে যাবেন না, উনি সব জায়গায় শুধু ছাতা হারিয়ে আসেন। আজকে এই ছাতা নিয়েও একচোট আমার সাথে হয়েছে। মহেন্দ্ররত্ন থেকে একটা ছাতা কিনে দিয়েছিলাম, সেটা হারিয়ে এসেছে জন্য এই পাহাড়ের ছাতা যেগুলো নিয়ে সে ঘুরে, মানে পাহাড়ে যায় আর কি, পাহাড়েতে বড় ছাতা লাগে, সে ছাতাই নিয়ে এসেছে। তারপরে তার ওই হাতের ঘড়িটা, সেটা একটুখানি ছিঁড়ে মতো গেছে, মানে ব্যান্ডটা, সেটা চেঞ্জ করে আমি কত করে বললাম একটা ঘড়ি নাও, কিছুতেই নেবে। আমার মুড নেই বলে সে নিল না। তো এখানে পুষ্পাঞ্জলি বলে একটা দোকান ছিল, সেখান থেকে অনেকগুলো ফাইল টাইল কেনা হলো। সে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে তারপর আমরা আর একটা জায়গায় গেলাম। এটা অবশ্য সরকারি প্রতিষ্ঠান নয়, বিশেষ একজনের কাছে গেলাম একটা কাজে। তো সেখান থেকে বেরোতে আমাদের যদি ছোট দিনের বেলা হতো তাহলে সন্ধে লেগে যেত। এদিকে বন্ধুরা অসহ্য খিদে পেয়েছে, আমরা হেভি জলখাবার খেয়েই বেরিয়েছিলাম, কিন্তু খিদেটা প্রচণ্ড পেয়ে গেছে। যখন ঢুকেছিলাম এবং যখন বেরিয়েছি তার মধ্যবর্তী সময়ের ব্যবধান অনেক, প্রায় 5.5 ঘন্টার। তো যাই হোক, মাঝখানে অনেকটা সময় আমরা ব্লক করিনি, বুঝতেই পারছেন। তো এই কাছাকাছি হচ্ছে কেএফসি। তো আমরা কেএফসিতে এলাম। কেএফসি খেতে ভালো লাগে শুধু সেই বলে নয়, কারণ বোধিসত্ত্ববাবু বাড়িতে গিয়ে 1 মিনিট আর অপেক্ষা করতে পারবেন না। আমাদের এখান থেকে বাড়িও যেতে খানিকটা সময় লাগবে, কারণ বাবার ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে। ছেলে ছাড়া বাবা যাবেনই না। ছেলে মাঝখানে একদিন কলেজ থেকে আসতে দেরি হয়েছিল, সেই জন্য বাবা ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছেন। আমি যাব বলেছিলাম, কিন্তু তাও মানে আমিও না, টুপুরও না, মানে ও বুম্বা তাকেই চাই। এমনকি ওই টেবিলে বসে, মানে চেয়ারে বসে বাবা ছেলের হাতটা ধরে থাকে। একদিন এরকম হয়েছে, এত জোরে হাত ধরেছিল যে নখগুলো চামড়ায় বসে গেছে, এবং বাবা সেটা বুঝতেই পারেনি, বুম্বাদা টু শব্দও করেনি। তারপরে বাড়িতে এসে সব বর্লিন টর্লিন লাগানো হচ্ছিল, তখন বাবার উপলব্ধি হয়েছে যে ছেলে হাতটা এত জোরে চেপে ধরেছিল, আসলে ব্যথা লাগেনি, ভয়। তাতে করে বলে, বলছে বাবা তুই তো একবার একটু উফ অন্তত করবি, তো সে কিছুই করেনি আর কি। লাগছে, কিন্তু কি আর করা যাবে, বাবার বয়স হয়েছে। তো এরকম একটা অবস্থায় আজকেও সে যাবে বাবার সাথে। তো তখন আমরা একটা রিক্সা নিয়ে নিলাম, কারণ রিক্সাটা সামনে পেলাম। কেএফসিটা খেয়ে নিলাম, টুপুর আর বাবার ছাড়া তো আমরা কেএফসি খেতে পারি না, তাদের জন্য নিয়ে নিলাম, আলপনাদির জন্য এর মধ্যে আছে। কিন্তু বাড়িতে এসে দেখলাম ওদের সবারই লাঞ্চ হয়ে গেছে, এটা ওরা ডিনারে করে নেবে। এসে শুধুমাত্র জিনিসপত্রগুলো নামালো বোম্বা দাদা, তারপরে সাথে সাথে বাবাকে নিয়ে বেরিয়ে গেল। বাবা তৈরিই ছিলেন, প্রায় সময় হয়ে এসেছে। তো এই যে গেল, তারপর সে এলো হচ্ছে সন্ধেবেলায়। তো আমি কিন্তু এই দিনটায় কোনো রকম ভিডিও করতে পারিনি, মানে এডিটিং করতে পারিনি। এই দিনটাই হচ্ছে আমার ভিডিও দেওয়াতে বিরত ছিলাম। পরের দিনের সকালেটা আমি, আগের দিন অনেকগুলো কাজ করেছি, ক্লান্ত ছিলাম, মাথার যন্ত্রণা করছিল, সব মিলিয়ে মিশিয়ে আগের দিন কোনো ভিডিওও করিনি। পরের দিনে, অর্থাৎ দুদিন মিলিয়ে একটা ভিডিও হচ্ছে। সকালবেলায় বাবা ওপরে এসেছেন, দাঁতটা তার একটুখানি অসুবিধে ছিল, সেটা অনেকটা কমেছে। তো তিনি এসে বললেন মা একটু চা করো। তা আমি 3 কাপ চা নিয়ে যাই একটুখানি বাবার কাছে, একটু আড্ডা মারি। বাবা উপরে এসে খুব মজাদার কথা বলেন। আজকাল আমার শ্বশুরমশাইয়ের অনেক পরিবর্তন হয়েছে। অনেকে বলেন যে মানুষ এই বয়সে বদলায় না, বেসিক নেচার কখনো বদলায় না, ঠিক কথা, কিন্তু বাবার মধ্যে কিছু পরিবর্তন আমরা খেয়াল করছি, যেটা অবশ্যই ইতিবাচক, এবং সেটা আমরা খুব খুশি। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত।
আজকের দিনে আমার ব্লগটাকে কন্টিনিউ করছি। কালকে এত ক্লান্তি ছিল আর মাথার কাজ ছিল কালকে প্রচণ্ড, এসেও পরে অনেকগুলো কাজ ছিল। কাজে ক্লান্তি মিটিয়ে হয় আমি কালকে দিনের ভিডিও কন্টিনিউ করতাম, তা নইলে কাজগুলো সারতাম। এদিকে কাজগুলো হচ্ছে জুলাই মাসের মধ্যেই কমপ্লিট করে দিতে হবে, সেহেতু কালকে সারাক্ষণ ধরে ক্লান্তি কাটিয়ে আমি কাজ করেছি, ফলে ভিডিও কন্টিনিউও করতে পারিনি এবং ব্লগটাকে এডিট করতেও পারিনি। চললো সেই জন্য আজকের দিনে আবার সেই একই ব্লগের ধারাবাহিকতা। তো সকালবেলায় উঠে আজকে বেশ আনন্দ পাচ্ছি, কারণ আজকে এই গোলাপি জবার যে রঙটা অসাধারণ সুন্দর, চন্দনের মতো রঙ, মানে গেরুয়া গেরুয়া রঙ, অ্যাকচুয়ালি চন্দনের থেকে একটু গাঢ়, গেরুয়াই বলা যেতে পারে। এই গেরুয়া জবাখানা দুটো ফুটেছে, একটা এখানে আর এই যে ইনি সেজে ওঠার পর আর একটা এখানটায়। উল্টো দিকে আরও কিছু ফুটেছে কিনা বলতে পারছি না, তবে এই দুটো বড় আনন্দ দিচ্ছে, কারণ এগুলো সব বাগানের বারান্দার দিকে মুখ করে হয়েছে। তো আজকে আমাদের দিদি আসবে না, সকালবেলায় খবর দিয়েছে আমাদের দিদি, কী বলো নাম, অলকাদির নাতি কালকে সন্ধ্যে থেকে পেটে ব্যথার একটু একটু কমপ্লেন করছিল, সেটা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে শেষ রাতে তাকে নিয়ে ছুটতে হয়েছে হাসপাতালে। ওদের বাড়িতে সামনে মেয়ের বিয়ে, সেসব নিয়ে ওরা বেচারি একেবারে জেরবার অবস্থা। কী যে অবস্থা ওদের বাড়িতে, এখন হাসপাতাল দৌড়োদৌড়ি চলছে ওদের, একদম আর এক সপ্তাহ নেই মেয়ের বিয়ের। তো যাই হোক, কালকে আমরা যখন ছিলাম না তখন একটা জিনিস এসেছে, সেটা হচ্ছে এই যে আমরা ওর মেয়েকে যেটা উপহারে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে প্রেস্টিজের প্রেশার কুকার। এমনিতে দেখুন সবার বাড়িতে নিয়ম আছে কিনা আমি বলতে পারি না, তবে আমাদের বাড়িতে নিয়ম আছে যে আত্মীয় স্বজন তথা মেয়ের বিয়ে হলে একটু টাকা দেওয়া হয়। আমার সেজো জেঠু, যিনি উত্তরবঙ্গ সংবাদের প্রতিষ্ঠাতা ছিলেন, কিন্তু তার তো অর্থের অভাব কোনো কালে অর্থে ছিল না, কিন্তু আমাদের বাবারা কাকারা তাদের মেয়ের বিয়েতেও খুব টোকেন অ্যামাউন্ট হিসেবে একটা টাকা দিয়েছিল, কারণ এটা পারিবারিক প্রথা। ঠিক সেরকম সেজো জেঠু সবার যাদের হয় তাদের মানে আত্মীয় স্বজনদের মধ্যে আর কি টাকা দেওয়ার প্রথা রয়েছে, কিন্তু একটা আমার শ্বশুরবাড়িতেও সেটা রয়েছে। সেই হিসেবে বিউটির যখন বিয়ে হয়েছিল তখনও বাবা দিয়েছিলেন, আমরাও একেও দিয়েছি, কিন্তু তাও নেমন্তন্ন করেছে, খালি হাতে তারপরেই না যাব, সেই জন্য এই একটা জিনিস দিয়েছি। ওকে বলে দিয়েছি এটা কিন্তু তোমার মেয়েকেই আমরা দিলাম এবং এই মেয়েই যেন এটা ব্যবহার করে। তো বলেছে হ্যাঁ, ও পরের দিন পুনে বিদায় হবে এবং পুনে বিদায়ের সাথে গাড়ি করে সব পাঠিয়ে দেবে। তো মেয়ের প্রত্যেক দিনের কাজে এটা খুব বেশি লাগবে। একদমই আমরা যে কুকারটা ইউজ করি ওই সেম কুকার, আমাদেরটাও প্রেস্টিজে, তাই এটাও 3 লিটারের একটা প্রেশার কুকার। খুলে দেখিনি, একটু খুলে দেখা উচিত, খুলে দেখি কেমন এসছে। এটা অ্যামাজনে এসেছে, না খুলে দিলে যদি আবার ফাটা কিছু পাওয়া যায় তখন মেয়েটা ব্যবহার করবে কেমন করে, আবার সেটাকে গিফট প্যাক করে দিতে হবে। একটু অল্প দিকে দেখিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সে তো এলো না। আর ওই 2.5-3 বছরের দোষী দামাল বাচ্চা যদি অসুস্থ হয়, বাড়ির লোকের কী অবস্থা হয় বলুন তো। ছেলের ঘরের নাতি, এখন তো বিয়ে দিয়ে সব মাথায় উঠেছে, আগে বাচ্চা সেরে উঠুক, স্বাভাবিক। কি যে এলো কে জানে। মাঝখানটা কেটে গেলে তো বিপদ। ঠিক আছে, একদম দুর্দান্ত, খুব সুন্দর এসছে। এবার এটাকে আগের মতো করে ভাঁজ রাখা, এইটাই হচ্ছে চাপ। এটা হুইসেলটা এটা ও এরকম ছিল। আচ্ছা হ্যাঁ এরকম ছিল, ঠিক আছে করে ফেলেছি। একটা সেলোটেপ দিয়ে এটাকে ঠিকঠাক মুড়ে গিফট র্যাপ করে দিয়ে দেবো। একদম ঠিক হয়েছে, যেরকম চেয়েছিলাম ঠিক তেমনই এসেছে। এটা বোধহয় এমনি ছিল, নাহলে এই জায়গাটা উঁচু উঁচু লাগছে কেন। এইবার ঠিক আছে। এইগুলো হচ্ছে শুধু শাড়ি, যেগুলো এখনও ফলস পিকো করা হয়নি এবং সেগুলো শাড়ি রেডি নয়। কিনবো না করি, তারপর তেমন তবুও কেনাকাটা হয়ে যায়, তবে শুধু আমার একার নাই, যেটা যেমন টুকুরের। কিন্তু শাড়িগুলো সব রেডি করতে হবে। এটা মায়ের শাড়ি,
কেমন কেমন করে নিয়ে এসে যেমন তেমন করে পেরেছি নিয়ে এসেছি। এই শাড়িটা যেহেতু দামি, তৎক্ষণাৎ আমার কাছে হাতের কাছে এই একটা ছিল প্লাস্টিকে, এটার মধ্যে ভরে নিয়ে এসেছি। সেই এটা ইয়ের শাড়ি, কাশ্মীরের শাড়ি, সেগুলো সব রেডি করবো। এবার পুজোতে তো সব পরবো। এটা ঐহিন্দ্রিলা দিয়েছে, এটা হচ্ছে আমার যা দিয়েছে। এবার গেলাম না হাওড়ায়, এর মধ্যে শাড়ি আছে টুপুরের আমার সবারই, যেগুলো সব রেডি করতে হবে শাড়িগুলো। এটা জাম রঙের শাড়ি টুপুরের, এটাও টুপুরকে ভাবছি বলবো যে এবার পুজোয় তুমি পরো, রেডি করে দিতে হবে। মায়ের শাড়িটাও রেডি করে তবে মাকে দিয়ে আসতে হবে। তার উপরে আবার একটা বালুচুরি আসছে, অর্ডার দিয়েছি, আসবে এর মধ্যেই চলে আসবে আর কি। ওটা টুকটুকিটি একটা কিনেছিল, আমার খুব পছন্দ হয়েছে। তারপর ও যেখান থেকে কিনেছে সেখান থেকেই আবার আমার একটা অর্ডার দিয়েছি। তা ওটাও খুব সুন্দর শাড়ি। তবে এবারে ভাবছি যে শাড়ি যখন কেনা শুরু হয়েছে তখন আর একটাও কিনবো কিনা। আর আমি এখন ব্লগ দেখে গোয়া থেকে একটা শাড়ি কিনেছিলাম, সেই শাড়িটা কোথায় গেল এটা এখন মাথায় আমার ঘুরছে। সেই শাড়িটা মনে হয় না রেডি হয়েছে, ওটা দারুণ সুন্দর শাড়ি ছিল। আবার আমাদের না ডিসেম্বর মাসে একটা বিয়ে নেমন্তন্ন আছে আর কি, নিজেদের আর কি, একজনের বিয়ে। মিলির বিয়েটা তো এবার যেতে পারলাম না, খুব আফসোস রয়ে গেল। নিজেদের কারোর বিয়ে হলে দামি দামি শাড়িগুলো খুব সুন্দরভাবে পরা যায়। তা যাই হোক, এখন ওর বিয়েটা আর কি আমার আছে, সেই জন্য একটা ভাবছি ওর বিয়েকে মাথায় রেখেই বালুচরিটা অর্ডার দেওয়া। কিন্তু সেটা পরতে পারি, আবার নাও পারি। হ্যাঁ, অন্য এত এত শাড়ি আছে যেগুলো অনেক দিন পরা হয় না। দেখি আবার যেটা পুজোয় পরবো সেটা আবার ওর বিয়েতে পরবো না, কেন এক শাড়ি দুবার করে পরবো। সেই জন্য দেখি কি করা যায়। কিন্তু এখন আমার মাথায় ঘুরছে ওই গোয়ার শাড়িটা কোথায় গেল, আলমারিটা খুলে খুঁজে পেলাম। কিন্তু এই শাড়িটা রেডি হয়ে গেছে, রেডি হয়ে ওরমভাবে এনে রেখে দিয়েছিলাম, তারপর আর পরা হয়নি। এটা আর এটা একসাথেই ছিল, এটা আমার মেয়ের আগের বার ওকে কিনে দেওয়া হয়েছিল, কিন্তু এটা পরেনি একদিনও। তো এই শাড়িটাও খুবই সুন্দর শাড়ি। এটা ওকে ব্লাউজ বানিয়ে পরবি নাকি অন্য কিছুভাবে পরবি? আর এটা খুঁজতে গিয়ে এই আর একটা উদ্ধার হলো, যেটাও রেডি নয়। এটা আমাকে আমার দাদা আর বৌদি দিয়েছিল। একটা কাজ করি চলুন, এই দিকে নিই, তাহলে হয়তো বোঝা যাবে, কারণ হাতটা উল্টো পড়ছে। এই শাড়িটা অলকাদির মেয়ের বিয়েতেই পরি, রঙটা খুব সুন্দর শাড়িটা, হলুদ রঙের ব্লাউজ দিয়ে এরকম একটা ব্লাউজ, ভালো দেখে একটা ব্লাউজ কিনে আনি। আর আমি তো এমনিতে আমাদের বাড়ির পুজোর কেনাকাটা শুরু হয় একদম জুলাই মাস পড়ে গেল, রথযাত্রা প্রায় চলে এলো। আমাদের বাড়িতে পুজোর কেনাকাটা শুরু হয় মায়ের ইচ্ছা কালী মন্দিরে মায়ের একটা শাড়ি দিয়ে। কিন্তু এবারে সারা বছর ধরেই যা যা কেনাকাটা হয়েছে তাতে করে এত হয়ে গেছে যে আমার মনে হচ্ছে না পুজোয় আমার আর সেরকম একটা শাড়ি কিনতে হবে। কিন্তু মায়ের শাড়িটা এখন অবধি কেনা হয়নি, যদিও এগুলো কোনোটাই পুজো উপলক্ষে কেনা হয়নি। এই শাড়িটা যেমন আমি কিনেছিলাম আগের বার গোয়ায়, সেবারই তো পুজো ছিল। তো মায়ের শাড়িটা কালকে বরং কিনে আনি, তাহলে কিনে আনলেই যে মনে মনে একটা ব্যাপার যে তৈরি হচ্ছে যে পুজোর যে কেনাকাটা শুরু হলো, তাহলে সে গ্লানিটা আমার থাকবে না। তা কালকে যখন যাব মায়ের শাড়িটা কিনতে, তখন এটার জন্য ভালো দেখে একটা ব্লাউজও কিনে আনবো, তাহলে সব মিলিয়ে মিশিয়ে আমার বিয়েবাড়িটা হয়ে যাবে এই কয়েকদিনের মধ্যে যে বিয়েটা। কী অবস্থা দেখুন তো, কোনো কথা শোনা যাচ্ছে না, কিছু না। ভগবান, এদের এই ডিজে বাজানো কবে একটু যে সীমাবদ্ধ হবে, সাউন্ডটাকে যদি একটু কম করে নেয়। জানেন তো বন্ধু, এটা কিন্তু আমার দ্বিতীয়বার আপলোড করা। প্রথমে একটু বাদে যে ভয়েস ওভারটা শুনবেন সেটা আমার প্রথমে অ্যাড করা হয়েছিল। এই জায়গাটাতে আমি যেটা বলেছিলাম সেটাই হয়েছে, কপিরাইট এসেছে। আলপনাদি বিরক্তি প্রকাশ করছিল, রাস্তা দিয়ে যেতে পারি না বৌদি, কষ্ট হয়, সেটাই শোনাচ্ছিলাম। এই কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন কেমন কপিরাইট দিয়ে দিল। তাই জন্য সবটুকু চেঞ্জ করে দিতে হলো আমাকে, দিয়ে এই অরিজিনাল সাউন্ডটাকে বন্ধ করে ভয়েস ওভার দিতে হলো। তবে পরের যে ক্লিপিংটা শুনবেন সেটা প্রথমের ভয়েস ওভার। এই গানগুলো খুব একটা ভিডিওতে আমি রাখতে চাই না, এগুলো খুব একটা শোনানোর মতো গান নয়, আমার অন্তত তাই মনে হয়। আর দ্বিতীয়ত কপিরাইট চলে আসে। কিন্তু আলপনাদির এই সময়ের ক্ষেত্রে না মানে খুব সমস্যা হয়ে যায়, কারণ সংখ্যায় এত বেশি থাকে যে পুরো রাস্তাটা মানে বহু জায়গা পর্যন্ত পুরো ভর্তি থাকে মানুষ দিয়ে। আর বিভৎস বাজি পোড়ানোর প্রবণতা, যেদিক সেদিক ঢিল মারা, যার ফলে সাধারণ পথচারীর খুব সমস্যা হয়ে যায়। আর জিনিসগুলো একটুখানি সময়ের জন্য হলে মানুষ মেনে নেয়, কিন্তু প্রায় চলে ঘন্টা দেড় দুই ধরে, অসুবিধা তো হয়ই বলুন। এই যেটা ভেজালাম, যে চারটে সাধারণত ভিজিয়ে থাকি, কালো চানা, কাবলি চানা, রাজমা আর মুগ কড়াই, তখন একটু লবণ দিয়ে ভেজালাম। অন্যান্য মশলাগুলো আজকে দিইনি, কারণ এটা কিন্তু আমি ঘুগনি করবো না, এটা কালকে ফুলে উঠলে পরে এটাকে আমি প্রেশারে দেবো, জাস্ট একটু লবণ ছড়া দিয়ে লেবু চিপে খাবো। কাঁচা ছোলা খাবো না, সেদ্ধ করে নিয়ে খাবো। তবে এতটা তো ফুলে উঠলে অনেকটা হবে, দুদিনের জন্য এটা আমার খোরাক। জলখাবারে এটা খেলে পেটটা খুব ভরা থাকে, মানে শুধু লেবু ছড়িয়ে না, শসা, পেঁয়াজ, লঙ্কা,
তারপরে একটু লেবু চিপে একটু লবণ দিয়ে গোলমরিচ দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো এটা একদম পুরো একেবারে ভর্তি একটা খাবার হয়ে যাবে, যেরপর অনেকক্ষণ পর্যন্ত আর খেতে থাকবে না। এখন আবার ওই পড়ার অভ্যেসটা শুরু করেছি, এই যে অ্যাটমিক হ্যাবিট, যেটা এখন আমার নতুন পড়ার জিনিস, যদিও অনেক দিন আগেই কেনা হয়েছে। হ্যাঁ, কিন্তু পড়াটা মাঝখানে খুব কদিন হচ্ছিলো, তারপর আবার কদিন একটু ছুটে টুটে গেছিলো, বেড়াতে যাওয়া ছিল, মেয়ের রেজাল্ট হেনা তেনা নিয়ে একটু ছুটে গেছিলো। এখন আবার নিয়মিতই পড়ছি। ভোরের বেলায় তো আমার বর চলে যায়, তারপর এই ঘরটা আমি চলে আসি, নিয়ে এসে পড়ে, তারপর আমি অনেকক্ষণ ধরে পড়ি। আজকে এখন আবার শোয়ার আগ দিয়ে পড়বো। আজকে দাঁড়ান পাটা নামাই, এই যে অনেকদিন পর সোনার আংটি ছেড়ে আবার আমি রূপোর আংটি পরলাম, কী যে ভালো লাগছে। রূপো পরতে পারলে সত্যি খুবই আনন্দিত হই। তবে হ্যাঁ, সেটা দেখানসই হতে হবে রূপোর গয়নাটা। এটা আমার খুব পছন্দের এই ডিজাইনটা, এই জন্য এটা পরলে হাতটাকে কেমন একটা রানি রানি ফিল হয়। দিনে আমি আমার ফেসবুকে প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি, অনেকেই দেখে সেটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। ঝিনুক খান তালুকদার আমার ফেসবুকের প্রোফাইলের নাম, আর বিং লাইফের ঝিনুকই হচ্ছে আমার ইনস্টাগ্রামের পেজ। আরেকটাও আছে ইনস্টাগ্রামের প্রোফাইল, সরি, আরেকটাও আছে, সেটাও ঝিনুক খান তালুকদার নামে। মানে ঝিনুক খান তালুকদার নামে আমার ইনস্টাগ্রামও আছে, ফেসবুকও আছে, বিং লাইফ উইথ ঝিনুক নামে আমার ইউটিউব চ্যানেলও আছে, যেখানে আপনারা আমাকে দেখছেন। আমার ইনস্টাগ্রামেও আমি এই নামেও একটা আছে, মানে আমার ইনস্টাগ্রামে দুটো এই আর কি। এই যে কদিন কাশ্মীরের ব্লগ গেল, সেই কাশ্মীরের ব্লগের মধ্যেখানে যে কদিন ব্লগ করিনি, সেখানে আমাদের একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি গিয়েছিলাম, সেখানকার ফটোটা দিয়েছিলাম, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছেন, দেখে ভালো লাগছে। কানের একটা পাশা পরেছি, ওই পাশাটা হচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল আমার ওই পাশাটা তৈরি করা, সেটা যা হোক হয়েছে, পুরনো সোনা এক্সচেঞ্জ করে নিয়ে। তা সেটা সবাই ভালো বলেছেন, সে দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আর একটা প্রশ্ন বারবার অনেকেই অনেক রকমভাবে করছেন, সেটা হচ্ছে যে এই যে আলুগুলো ঠিকঠাকভাবে জ্বালাই ভাই, মুখটা এখন তো আলুর বিপরীতে বসে থাকলে যা হয়, এমনিতে জ্বালাতেই হতো, কারণ আমি বই যখন পড়বো তখন ওদিকে মাথা দিয়ে জ্বালাতেই হবে। সেটা হচ্ছে যে আমাকে বলছেন অনেকে যে এই বারুইপুর, তারপর এসবগুলো, এগুলো নিয়ে কিছু বলতে, বা এগুলো নিয়ে আমি কেন কিছু বলছি না। আমার দিনহাটার ঘটনাটাতে আমি ওই ঝিনুক খান তালুকদার যে ফেসবুকে প্রোফাইলটা রয়েছে, সেটাতে একটা লিখেছিলাম, সেটা 3.5 মিলিয়ন হয়েছিল সেটা রিচ, বোধ হয় 1500 শেয়ার সেটা ছিল। আমি ওই সময়টা লিখেছিলাম সেসব নিয়ে, মানে কলম হাতে ধরিয়ে দিলে আমি কিন্তু লিখে দিতে পারি, আমার এটা একটা মানে খুব পছন্দের জিনিসও, কিন্তু লেখা হয়ে ওঠে না। এখন অনেক কিছুই ভাবছি আবার নতুন করে চালু করব, তার মধ্যে অন্যতম হচ্ছে এখন লেখাটা আবার চালু করতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি কেন বলছি না। দেখুন বন্ধুরা, আমি না এগুলোতে কোনো কন্ট্রোল করতে পারি না, আর আমার খুব শরীর খারাপ হয়ে যায়, খুব কষ্ট হয় শারীরিকভাবে, মানসিকভাবে, মূলত মানসিকভাবে সমস্যাটা শুরু হয়, তারপর থেকে শারীরিকভাবে সেটা প্রভাব ফেলে। তাই জন্য আমার হাজব্যান্ড এইসবগুলো থেকে না আমাকে বিরত থাকতে বলে, কারণ শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়লে মাঝে মাঝে না চলে না, সংসারটা খুব অসুবিধাজনক পর্যায়ে পৌঁছে যায়। তাই জন্য আমি ওইগুলো সবই বুঝতে পারছি, সব খবর না চাইলেও পাচ্ছি, কিন্তু রিয়্যাক্ট করা থেকে বিরত আছি আর কি। পুরনো বন্ধু তারা জানেন যে এইসবগুলো ক্ষেত্রে আমার খুব অসুবিধা হয় মানসিকভাবে। সন্তানের মা তো আমরা, পুত্রকন্যা নির্বিশেষে আমাদের সন্তান রয়েছে, ওই জায়গাটাতে গিয়ে বড় 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 সাংঘাতিকভাবে লাগে আর কি। আর তারপরে আবার কন্যা সন্তান, বুঝতেই পারছেন নিশ্চয়ই। কিন্তু একটা জিনিস, যে ক্যাপিটাল পানিশমেন্ট যতক্ষণ না পর্যন্ত চরমতম শাস্তি, হ্যাঁ সেটা অবশ্যই ক্যাপিটাল পানিশমেন্টই বটে, সেটা পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ট্রেন্ড হচ্ছে, একটি দুটি ক্ষেত্রে নয়, সেটা যতক্ষণ না পর্যন্ত নিয়ম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। ধরুন যে আজকে একটা বাচ্চা মেয়ে রাস্তায় বেরোলো, বেরিয়ে তার পরিচিত পাড়ায়, যেখান থেকে সে জন্মেছে, হেঁটেছে, ফিরেছে, চলেছে, সেখানে সে যাচ্ছে এক জায়গায়, যেখান থেকে ফিরছে, ধরে নিই তার বয়স যদি 10 বছর হয়, সে বাকি জীবনের 9.5 বছর পর্যন্ত ওই রাস্তা দিয়ে হেঁটেছে, ফিরেছে, সবই করেছে, কোনোদিন তার কিছু হয়নি, সে ওইভাবে হেঁটে চলে ফিরে অভ্যস্ত। হঠাৎ করে একদিন তার সাথে তার পরিচিত কেউ একজন কোনো একটি অপকীর্তি ঘটালো, সেটাকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা সম্ভব নয়। আমার পরিচিত একজন লোক, হ্যাঁ, আমার পাড়াতে যদি একটা খারাপ কিছু করেন, সবসময় তো মানুষের পক্ষে এরকমভাবে সজাগ থাকা সম্ভব নয়, কিন্তু সেটাকে তখন রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে যখন সেটা সাজা হবে সাংঘাতিক। তখন একটা মানুষ এই ধরনের কাজ নির্বিঘ্নে করবার আগে 10 বার ভাববে। একটা সময় পর 10 বার ভাবনাটা 100 বার ভাবনাতে গিয়ে আর সেটা পর্যবসিত হবে না কাজে। কিন্তু এই যে ট্রেন্ড, এটাকে তো চালু করতে হবে, তা নইলে শুধু শুধু এসব বলে কী লাভ। সমাজের হালকা পিছিয়ে থাকা মানুষগুলোই কেন জানি না একটু বেশি রকমভাবে এটার প্রভাবে প্রভাবিত হচ্ছে, এটাও কিন্তু চিন্তার। আজকে অভয়ার কেসটা না হতোই না, জানেন বন্ধু,
মানে এগুলো তো এখন ওপেন সিক্রেটের পর্যায়ে পৌঁছে গেছে। অভয়ার কেসটা হতোই না যদি অভয়া একটু প্রভাবশালী বাড়ির মেয়ে হতো। কী হতো জানেন, ফোনটা কেড়ে নিত, যে সমস্ত ইয়ে করেছো প্রবল হারে ধমকি দিত, ফোনটা নিয়ে নিত, সমস্ত ভিডিও আমার সামনে ডিলিট করো বলে ওই শয়তানটা প্রিন্সিপালটা সেটা করতো, তারপরে ব্যাপারটা কিন্তু ধামাচাপা পড়ে যেত। কিন্তু ওই লোকের ওভার কনফিডেন্স, কেউ আমায় কিছু করতে পারবে না, এই একটা যে চরমতম যে একটা মানে কি বলবো মানে শয়তানি প্রবৃত্তি, সেখান থেকে সে বেশ কিছু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সে কাজটা করেছে, বেঁচেছে ওই মেয়েটাকে, যার বাবা মা সে অর্থে প্রভাবশালী নয়। নাহলে এই ব্যাপারটা অনেকভাবে ইয়ে করা যেত কিন্তু। হ্যাঁ, সে মেয়ে মেধাবী মেয়ে, 32 বছরের ডাক্তার একটা মেয়ে, দুনিয়াদার মেয়ে, লড়াই করে বেড়ে বেড়ে উঠেছে, বাবা মার এত যত্নের সন্তান। হ্যাঁ, তো সে বুদ্ধিমতী না তা তো না। যতক্ষণ না পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্ট হবে ততক্ষণ এই জিনিস কিছুতেই আপনি আটকাতে পারবেন না। নিজেদের সাবধান চলা ছাড়া আর কোনোভাবেই উপায় নেই আপনি নিজেকে সেফ রাখবেন। আর ভিড়ের মধ্যে মিশে গেলে আপনি কাকে আলাদা করে চিনবেন? এরা তো দেখতে অমানুষগুলো মানুষেরই মতো। এই সমস্ত চিন্তাভাবনাগুলো মাথায় আসে তখনই শরীরটা খারাপ করে, মানে ভীষণ অনেক কিছু হয় একসাথে আমার আর কি। আর মানুষের ভেতরে যদি তর্কের খাতিরে যে কেউ ধরা পড়েছে, হ্যাঁ, যে খারাপ কাজটি করেছে সে ধরা পড়েছে, আচ্ছা ধরা পড়ার পর জেলে গিয়ে কী হচ্ছে কেউ তো জানতে পারছে না। জেলেতে যাওয়ার পর পুলিশ তাকে বেদম আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, কিন্তু সেটা কেমন হয় সেটা তো তারা বাইরের লোকেরা বুঝতে পারছে না। যে ও ভেতরে গিয়ে ইলিশ মাছ ভাত খাচ্ছে না মার খাচ্ছে না কী করছে সেটা কেউ যেহেতু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, সুতরাং এই জিনিসের মানে প্রবণতাটা কিছুতেই কমছে না। আসলে এটা সরকারই পারে এটাকে নিয়ন্ত্রণ করতে, সেটা হচ্ছে চরম শাস্তি, দ্রুত চরম শাস্তি। সে যখন অপরাধ প্রমাণিত হয়েছে, ব্যাস, এদের বেঁচে থাকার কোনো রাইট নেই। আর আর যে যাই বলুন বন্ধু, আমি আমার সেই পোস্টে বলেছিলাম, আমি এখনও বলছি, ধর্ষকেরা ধর্ষকই, সেটাই তাদের জাত, সেটাই তাদের ধর্ম। এছাড়া এদের আর কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো পেশা নেই, কোনো গোত্র নেই, এদের আর কিচ্ছু নেই। এরা পিশাচ, এবং এদের ধরা মাত্র চিহ্নিতকরণটাই আসল কথা। কিন্তু এরা 100 জনের মাঝখানে মিশে গেলে আপনি আলাদা করতেই পারবেন না। কিন্তু যদি ওর মধ্যে কোটি কোটি লোকের মধ্যে যদি আপনি 40টাকে আলাদা করতে পারেন, সেটা একটা বিশাল সাফল্য। সুতরাং এবার ক্যাপিটাল পানিশমেন্ট দাও, এবং সেটা দ্রুত করো, তাহলেই জিনিস কমবে, তা নইলে কিন্তু না। তবে সত্যি কথা বলছে, আমি সরকারের কাছে অনেক কিছু আশা করছি। এখনো পর্যন্ত কিছু কিছু জিনিস আশাব্যঞ্জক, অবশ্যই আশাব্যঞ্জক। সেই জায়গা থেকে অন্তত আগের মুখ্যমন্ত্রী যা ছিলেন সে আন্দাজে তো এখনকার মুখ্যমন্ত্রী অনেক ম্যাচিওর, অনেক ম্যাচিওর। কাজে দেখা যাক কী হয়। প্রথমেই খুব একটা বেশি নেতিবাচক ভাবতে চাইছি না। আমার ধারণা অভয়ারও বিচার হবে, আমার ধারণা ক্যাপিটাল পানিশমেন্টও বাস্তবায়ন হবে। এখন আপাতত এইটুকুই থাক বন্ধুরা আজকে দিনের ব্লগে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।